বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে নিজে বিয়ের পাত্রী হয়ে বসে রয়েছি। শুধু 2 টুকরা মাংসর জন্য এখন বউ হয়ে বসে রয়েছি। কাজী যখন কবুল বলতে বলে তখন হুঁশ হয়। কাজের জন্য ঘোমটার নিচে থাকা মেয়েকে জিজ্ঞেস করে, মা বলো কবুল। আমার নাম মিহি, সেটা পরে জানবেন, কিন্তু এখন বিয়ে থেকে কি করে বাঁচবো সেটাই বুঝতে পারছি না। কাজের কবুল কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ছে। কি হবে কে জানে। এই বিয়ে করা যাবে না। মিহি কোনো কথা বলতে যাবে তার আগে একটা মেয়ে দৌড়ে এসে সবার সামনে দাঁড়ায়। মেয়েটা বলে, সর্বনাশ হয়ে গেছে বড় মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মিহি সেই মেয়ের কোনো কথা বলে না, কিন্তু বিয়ের বাড়ির সবাই উঠে দাঁড়িয়ে যায়। কি হয়েছে সেটা বুঝতে পারে না। পাত্র নিহান সে জিজ্ঞেস করে, কি হয়েছে নুহা, কি এমন সর্বনাশ হয়েছে শুনি। নুহা জামার নিচ থেকে একটা সিরকুট বাহির করে দেয় আর মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, আসলে নিহান ভাইয়া, মানে হলো বাড়ির বেলকুনি দিয়ে নিয়া আপি পালিয়ে গেছে অন্য একজনের সাথে, আর যাওয়ার আগে একটা সিরকুট লিখে গেছে যেখানে সে বলেছে সে নাকি আপনার মতো এরকম একটা রাগী আর বদমেজাজি মানুষের সাথে সংসার করতে পারবে না, আর সে অন্য কাউকে ভালোবাসে, তাই পালিয়ে গেছে। তার সাথে তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। নুহার কথা বলা শেষ করার আগেই নিহান উঠে দাঁড়ায়। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। নিহানের মা হানিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে দেখে নিহানের কি রাগ, সেটা উনি খুব ভালো করেই জানে। নিহান নিয়ে এমন কাজ করতে পারে উনি ভাবতে পারেন নাই, কিন্তু এখন নিহানকে কি করে সামলাবে সেটাই বুঝতে পারছে না। নিহান একটা রাগী কণ্ঠে বলে, বডিগার্ড তাড়াতাড়ি আসো, এক্ষুনি গাড়ি নিয়ে নিয়াকে খুঁজে বের করো। যদি বিয়ে করি তাহলে নিয়াকেই বিয়ে করব। মিহি সবার কথা শুনছে। যাক বাবা, বাসা গেছে, ওর দিকে কারো খেয়ালই নাই। এই সুযোগে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া যাবে। মিহি একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। যদিও বিয়ে বাড়িতে সবার এদিকে কোনো খেয়াল নাই, কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ হয়, এই মেয়ে দাঁড়াও ওখানে। মিহি তবুও চলা শুরু করে, কিন্তু হঠাৎ করে আরেকটা ধমক পড়ে, এই তোমাকে দাঁড়াতে বলছি না, দাঁড়াও। মিহি থেমে যায়। ওর দিকে একটা লোক আসছে। ঘোমটার আড়াল থেকে ভালো করে মুখও দেখতে পারছে না। লোকটা সামনে এসে ঘোমটা খুলে দেয়। মিহি বুঝতে পারে সে ফেসে গেছে, তাই ফিটফিট করে চোখ খুলে বলে, জি বলেন। সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ না, বিয়ের পাত্র নিহান মল্লিক। তার মুখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। কেন বা রাগ করবে না, বউ পালিয়ে গেছে বেচারার। নিহান যখন নিজের হবু বউকে খোঁজার জন্য বের হবে, ঠিক তখন গোমটা পড়া একটা মেয়েকে পিছন থেকে পালিয়ে যেতে দেখে। নুহার কথা মতো যদি নিয়া বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে এই ঘোমটা পড়া মেয়েটা যে এতক্ষণ বসে রয়েছে কে সে? নিহান বলে, এই মেয়ে তুমি কে? যদি নিয়া বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে তুমি বসে যে কেন বসে রয়েছ? কে তুমি? মিহির কলিজার ভিতর যাও একটু সাহস ছিল, তাও শেষ হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠ শুনে। মিহি কি বলবে এখন? সে বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে 2 টুকরা মাংসের জন্য বউ সেজে বিয়ের আসরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি সব জেনে পুলিশের কাছে বলে দেয় তাহলে কি হবে? কিন্তু ও পুলিশ থেকে বাঁচতে বিয়ে বাড়িতে ঢুকেছে। মিহি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহান সামনে থাকা মেয়েটার এমন চুপচাপ দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারে নাই। তার রাগ আরও 2 গুণ বেড়ে যায়। নিহান আবার ধমক দেয় আর বলে, এই মেয়ে তুমি কি বোবা নাকি? কথা কানে যায় না? কি হলো, আমার কথার উত্তর দাও। কে তুমি? বউয়ের সাজে নিয়ার জায়গায় কি করো তুমি? আমার নাম মিহি তালুকদার, অনার্সের 3য় বর্ষের ছাত্রী। পড়াশোনা এত ভালো না, প্রায় সব বিষয়ে ফেল করার মতো ছাত্রী আমি। তবে আমাদের একটা বন্ধুদের গ্রুপ রয়েছে, সেখানে আমরা 5 জন বন্ধু থাকি। সারা বলে, আরে মিহি দেখ কত বড় বিয়ে বাড়ি, আর কত মানুষ, দেখ কত কত বডিগার্ড, যদি ধরা পড়ে যায়। মিহি গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পাশে থাকা সারার দিকে তাকায়। এটা একটা বিতুর টিম, বিয়ে বাড়িতে চুরি করে খাবার অনেক আগে খেয়েছে। এটা নতুন না, তাহলে এত ভয় কেন পাবে? মিহি বলে, আরে দূর, এত ভয় পেলে হয় নাকি? আর এত বড় বাড়ি মানে ভালো খাবার দিবে। চল ভিতরে যাই, আর পুরো বিশ্বাসের সাথে ঢুকে খাবার খেতে হবে, যাতে কেউ সন্দেহ না করে, বুঝতে? মিহি আর বন্ধুরা সবাই বিয়ে বাড়িতে ঢুকে যায়। যদিও কেউ সন্দেহ করে নাই, কেন করবে সন্দেহ? তো এত ভালো অভিনয় করেছে তারা। মিহি খাবার খেতে থাকে আর বলে, দেখ কত ভালো খাবার, কি যে টেস্ট, মনে হয় বেশ বড় লোকেরা।
শুধু শুধু এতক্ষণ সবাই আসতে চাইছিলি না, দেখলি কি ভালো খাবার। আচ্ছা মিহি, তোর কোনো চুরি করে খাবার খেতে হবে? তোর বাবার কত সম্পদ রয়েছে, তোর বাড়িতে এসব রোজ রান্না করা হয়। আরে দূর, আমার বাবা মানে হলো মাসুদ তালুকদার, সে বাবা না, একটা খাটাস লোক। আর আমার বাবার বাড়ি, সেটা হলো একটা আয়নাঘর। ওই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই এখানে থাকি। মিহি খাবার খেতে থাকে। বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছে। এ বাড়ির বড় ছেলে নিহান এবং এ এলাকার মন্ত্রী নিহান মল্লিকের বিয়ে। নিহানের বিয়ে হচ্ছে তার চাচাতো বোন নিয়ার সাথে। তারা একই বাড়িতে থাকে ছোটবেলা থেকে। বিয়ের কথা ঠিক হয়ে গেছে, তাই এখন বড় হয়ে বিয়ে হচ্ছে শহরের একটা বড় হোটেলে। মন্ত্রীর বিয়ে বলে কথা, বরের গাড়ি পৌঁছে গেছে, সবাই আনন্দ করছে। কিন্তু নিয়া নিজের রুমে বসে রয়েছে। তার চোখে শুধু চিন্তা রয়েছে, কারণ এই বিয়ে সে করতে চায় না। নিয়া কাউকে অনেকবার ফোন করছে, অবশেষে একজনও দরজার কাছে আসে। এখন সবাই বউ দেখতে বিজি, তাই আশেপাশে কেউ নাই। নিয়া দরজা খুলে দিয়ে বলে, এত দেরি কেন করলে আসতে? তুমি জানো কত টেনশনে ছিলাম আমি। আরে নিয়া, তুমি টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। আসলে বরের গাড়ি আসতে দেরি হয়েছে তাই। আর আমাকে নিহানের সাথে আসতে হয়েছে, ওর বন্ধু বলে তাই। নিয়া যাকে ভালোবাসে সে আর কেউ না, বরং নিহানের বন্ধু রায়ান। নিয়া কান্না করতে করতে রায়ানকে জড়িয়ে ধরে বলে, রায়ান, আমি এই বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, নিহানকে না। তুমি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও রায়ান। তুমি টেনশন করো না নিয়া, আমি তোমাকে নিয়ে যাব। তবে নিহান কি করবে সেটা বুঝতে পারছো তুমি? নিহান ভাই আবার কি করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আর নিহান ভাইয়ার মতো রাগী আর বদমেজাজি মানুষের সাথে আমি থাকতে পারবো না। তোমাকে থাকতে হবে না নিহানের সাথে, আমি তোমাকে ঠিক নিয়ে যাব। কিন্তু এখন চলো, তুমি বেলকনি দিয়ে বাড়ির বাগানের পিছনে যাবে, আর আমি বাহির দিয়ে, কেউ আমাকে সন্দেহ করবে না। তুমি যাও, আমি আসছি। রায়ান দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়, আর নিয়া বেলকনি দিয়ে দড়ি ঝুলিয়ে বের হয়। মিহি খাবার শেষ করে হাত ধুতু করার জন্য বাড়ির পেছনের দিকে আসে। যখন হাত ধুয়ে চলে যাবে, হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার পরনে দামি গহনা শাড়ি রয়েছে, মনে হচ্ছে বউ। মিহি বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বউ, তাহলে এখানে কি করছো? এই, তুমি কি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? নিয়ে ভয় পেয়ে যায়, যদি এ মেয়ে সত্যি জেনে যায় তাহলে তো সবাইকে বলে দিবে, তখন ওই রাগী নিহানের সাথে ওর বিয়ে হবে। নিয়া বলে, আরে দূর, আমি পালিয়ে যাব কেন? শুধু ডিরেক্টর বলেছে বাড়িতে যেতে। আসলে আমাকে বিয়ের সাজে বউ বউ লাগছে না, তাই এই নাটক আমি করতে পারবো না, সেই জন্যই চলে যাচ্ছি। কি নাটক মানে? তুমি জানো না এটা বিয়ে বাড়ি না, নাটক হচ্ছে। এখানে খাওয়া দাওয়া সব নাটকের শুটিং হচ্ছে। কিন্তু সারা বলল যে বিয়ে বাড়ি। নিয়া বুঝতে পারে মিহির কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই যখন রায়ান সামনে আসে তখন তাকে বলে বলতে। রায়ান নিয়ার কথা বুঝতে পারে, সেও মিহিকে বলে এখানে নাটক চলছে। যদিও মিহি কোনো কথা বুঝতে পারে না, রায়ানের মাথায় একটা বুদ্ধি আসে। রায়ান বলে, দেখো, এখন যখন এই মেয়েকে ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে, তাহলে বউ হিসেবে কাউকে অভিনয় করতে হবে। তুমি যদি অভিনয় করো তাহলে টাকা দিবে তোমাকে, আবার ফ্রিতে খেতেও দিবে। সত্যি? আবারও খেতে দিবে? দিবে। তুমি যত চাও তত খেতে পারবে, আর টাকাও দিবে। তাহলে তুমি রাজি? মিহি রাজি হয়ে যায়। যদি খেতে দেয় তাহলে তো ভালোই, এমনি বিয়ে বাড়ির রান্না অনেক ভালো হয়েছে, আর টাকাও দিবে। মিহির বাবা যে খাটাস, যা টাকা দিয়েছে তাতে ওর পুরো মাস চলবে না, তাই এই টাকা দিয়ে চালাতে পারবে, এজন্য রাজি হয়ে যায়। রায়ান নিয়াকে গাড়িতে বসায়, আর মিহিকে রুম দেখিয়ে দেয় যাতে সে সেখানে গিয়ে রেডি হতে পারে, আর বলে যাতে ঘোমটা দিয়ে থাকে, কেউ যেন তার মুখ না দেখে। নিহান মিহির কথা শুনে রাগ আরও বেড়ে যায়। সাহস কি করে হয় মেয়েটার এরকম নাটক করার? নিহান বলল, এই মেয়ে, তোমার কি সব নাটক মনে হয়? এ বিয়ে, এত লোক সব আসলে, আর বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসো মানা, চোর কোথাকার। নিহানের রাগ দেখে ওর পিএস ছুটে আসে আর বলে, স্যার, বাহিরের সাংবাদিক রয়েছে, সবাই কথা বলা শুরু করে দিয়েছে, এখন কি করব স্যার? তবে রায়ান এটা কি করে করতে পারলো? ও জানে এ বিয়ে কতটা জরুরি, সামনে নির্বাচন রয়েছে। রায়ানকে তো আমি ছাড়ব না, কিন্তু স্যার এখন কি করব? একটা কাজ করো, তুমি সবাইকে বলে দাও বিয়ে হবে, আর সাংবাদিককে ম্যানেজ করো। নিহানের কথাটা শুনে ওর সানবি বাহিরে মিডিয়াকে শান্ত করতে যায়। সামনে নির্বাচন,
এখন যদি কোনো ঘটনা ঘটে তাহলে সমস্যা হবে। মিহি বিয়ের কথা শুনে অনেক বেশি খুশি হয়, মানে ওই খাটাস লোক অন্য কোনো মেয়েকে বিয়ে করবে, আরও বেঁচে যাবে। মিহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে, ওর বন্ধুরা মনে হয় চলে গেছে। মিহি পিছনে ফিরে চলে যেতে থাকে। তখনই নিহান হাত ধরে ফেলে। মিহি বলে, কি হয়েছে? এরকম করে হাত কেন ধরলেন আমার? আমাকে যেতে হবে। নিহান বাড়ির সবাইকে একটা রুমে যেতে বলে, আর মিহির হাত ধরে ওকে একটা আলাদা রুমে নিয়ে যায়। মিহি যেতে চায় না, কিন্তু নিহান জোর করে ওকে নিয়ে আসে। রুমে ঢুকে নিহান দরজা লাগিয়ে মিহির হাত ছেড়ে দেয়। নিহানের হাত থেকে ছাড়া পেয়ে নিজের হাত ভালো করে দেখে, একদম লাল হয়ে গেছে। এত জোরে ধরেছে হাতটা। মিহি বলল, এই আপনি কেমন লোক? কি খান বলুন তো? এরকম জোরে কেউ হাত ধরে? হাত লাল হয়ে গেছে। প্রতিদিন কি পালোয়ানদের মতো এক গামলা ভাত খান? নিহান দরজা বন্ধ করে মিহির দিকে তাকায়। এই সোর মেয়েটা ওকে পালোয়ান বলছে? নিহান বলল, এই মেয়ে, তুমি তখন পিছনে ফিরে কোথায় যাচ্ছিলে? একে তো চুরি করে বিয়ে খেতে এসেছ, আবার কি চুরি করতে গিয়েছিলে শুনি? এই দেখুন, একদম আমাকে চোর বলবেন না। আমি খুবই ভালো মেয়ে। আর তখন চুরি করতে যাব কেন? বাড়ি ফিরে যাচ্ছিলাম। আপনি না বললেন বিয়ে করবেন? বিয়ে করব, কিন্তু সেটা অন্য কাউকে না, বরং আপনাকে। সো ভালো করে রেডি হন, বিয়ে হচ্ছে আমাদের। মিহি কি বলবে সেটাই ভুলে গেছে। এই লোকটার মাথায় সমস্যা আছে মনে হয়। কি বলছে তাকে বিয়ে করবে মানে? মিহি বলে, কি বললেন? আমাকে বিয়ে করবেন? মানে আমি আপনাকে বিয়ে করব না, বাসায় যাব। আমাকে যেতে দেন। আপনি নিজের বউকে বিয়ে করেন, আমাকে না। সেটা আমি নিয়াকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু আমি সব খারাপ করে দিলে। সো এখন এই বিয়ে আপনিই করবেন। আমি কি আপনার নিয়াকে বিয়ে করতে নিষেধ করেছি? নাকি সেই তো অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে? আর আমি বিয়ে করতে পারবো না। আপনার মতো এরকম একটা খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করতে পারবো না আমি। আমারও কোনো শখ নাই তোমার মতো চুন্নি মেয়ের সাথে সারা জীবন সংসার করা। সামনে নির্বাচন, তাই এখন কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। তাই যতদিন না নির্বাচন শেষ হবে ততদিন আমার বউ হয়ে থাকতে হবে। আর এর জন্য যত টাকা দরকার তত টাকা দিব। এসব টাকার গরম কাকে দেখাচ্ছেন আপনি? নিজের টাকা নিজের কাছে রাখুন। আপনার মতো এরকম টাকা আমারও আছে। আমাকে দেখে কি আপনার ফকিন্নি মনে হয় যে টাকা দিচ্ছেন? ফকিন্নি না হলে কেউ কি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসে আর 2 টুকরা মাংসের জন্য কবুল বলতে রাজিও হয়ে যায়? কি বলবেন আমি ফকিন্নি? আমার ফ্যামিলির বিষয়ে আপনি জানেন? আপনার মতো কথায় কথায় টাকার গরম আমিও দেখাতে পারি, কিন্তু আমার বাপ একটা খাটাস লোক, একটা টাকাও আমাকে দেয় না। আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এ মেয়ে বেশি জেদি, টাকা দিয়ে মানবে না। তাই কি করতে হবে সেটা নিহান ভালো করেই জানে। নিহান বলল, ওকে সমস্যা নাই, আপনি যখন বিয়ে করতে রাজি নন তখন আর কি করার, চলে যাও। বাহ, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, খুবই ভালো। তাহলে আমি চাই। রাত 10টা বেজে গেছে। ম্যাচের ওই গার্ডটা খুবই রাগী, দেরি করে গেলে কান ধরে দাঁড় করিয়ে রাখে। যাবেন তো অবশ্যই, তবে আপনি ম্যাচে না, বরং জেলে। জেলে মানে? আমি জেলে কেন যাব? বিয়ে বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে খাবার খাওয়ার অপরাধে, বিয়ের কনেকে পালাতে সাহায্য করার অপরাধে, আর কনের গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আপনাকে জেলে যেতে হবে। কিন্তু আমি তো এসব করি নাই। সেটা তো আপনি জানেন, আর আমি জানি। পুলিশ তো জানে না। সো জেলে যাওয়ার জন্য রেডি থাকেন। আর কি বললেন? আপনার বড়লোক বাবা, তাকে বলবেন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। মিহি তার বাবার কথা মনে পড়ে। তার বাবা জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে তাকে অসম্ভব। মিহিকে মেরেই ফেলবে। এখন সে কি করবে বুঝতে পারছে না। কিন্তু জেল হয়ে গেলেও ওই খাটাস লোককে সে বিয়ে করবে না। মিহি বলে, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এই মেয়ে শুধু জেদি না, গার্ড তেরাও। তাই সে দরজা খুলে তার বডিগার্ডদের খবর দেয়। জ্বরের বেগে বডিগার্ড চলে আসে নিহানের ইশারায়। মিহিন মুখ বেঁধে ফেলে আর ওকে বিয়ের আসরে যেতে বলে। নিহান এবার বাড়ির সবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু হানিয়া বেগম কিছু বুঝতেই পারছেন না নিহান কি করতে চলেছে। তাই উনি নিজের স্বামীকে ফোন করছেন। নিহান রুমে এসে দরজায় টোকা দেয় আর বলে, সবাই এখানে আসো, তোমাদের সাথে আমার একটা কথা আছে। হানিয়া বেগম নিহানকে দেখে ওর কাছে যায়, কিন্তু ছেলের মাথায় কী চলছে সেটা উনি বুঝতে পারেন না। হানিয়া বেগম বলেন, নিহান, কোথায় ছিলে তুমি? আর ওই সৌর মেয়েটার সাথে কী কথা বললে? টেনশন করো না মা, আমি ঠিক আছি।
আর ওই মেয়ে ঠিকই আছে। নিহানের ফুফি জাকিয়া বেগম আর তার সন্তান জায়ানকে নিয়ে পরিবারে থাকেন। আসলে ওনার স্বামী কোনো কাজের না, তাই শ্বশুর বাড়িতে থাকেন আর এখানে একটা হাসপাতালে সামান্য কাজ করে থাকেন। জাকিয়া বেগম বলে, এখন সমস্যা যা হয়েছে তার কি সমাধান করবে নিহান? আগে থেকে জানতাম নিয়ে এমন একটা কাজ করবে। কত করে বলেছি মেয়ে মানুষ এত বাহিরে ঘুরতে দিও না, কিন্তু কেউ তো শুনলো না আমার কথা। এখন পালিয়ে গিয়ে পরিবারের নাক কাটিয়ে দিল। ছি। ফুপি, যা হয়েছে তা হয়েছে, এখন কিছু একটা তো করতে হবে। সামনে নির্বাচন। এই বিয়েটা আমার রাজনীতির ক্যারিয়ারের জন্য কতটা জরুরি সেটা সবাই জানো। তবে এখন যখন নিয়া পালিয়ে গেছে তাহলে আর কি করার। কিন্তু বাহিরের সাংবাদিক রয়েছে আর মানুষ রয়েছে, তাই বিয়ে করতেই হবে। হানিয়া বেগম ভাবে নিহান কাকে বিয়ে করবে। ওর বাবা যদি এসব জানতে পারে তাহলে কি করতে পারে। হানিয়া বেগম বললেন, কিন্তু তুমি কাকে বিয়ে করবে নিহান? নিয়া তো পালিয়ে গেছে। সেটা আমি জানি মম, তাই ঠিক করেছি একটু আগে যে চুরি করতে এসে পাত্রী সেজে বসেছিল তাকেই বিয়ে করব। আর মেয়েটা দেখতে অনেকটা বোকা আর গরিব মনে হলো, তাই নির্বাচন অবধি এ মেয়ে বউ হয়ে থাকবে। হানিয়া বেগম নিহানের কথা শুনিয়ে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ছেলের দিকে। কি বলল ছেলে এটা? একটা চোর হবে এই শিকদার বাড়ির বউ? মেয়েটার বংশ পরিচয় তার বাবার নাম কিছুই জানা নাই। হানিয়া বেগম বলে, তুমি কি বলছো নিহান? একটা চোরকে বিয়ে করবে? মানে তুমি কি বলছো এসব? তোমার বাবা যদি জানতে পারে তাহলে কি করতে পারে সেটা তুমি জানো। তাহলে এই কথা কি করে মাথায় আনতে পারলে তুমি? বাবা শুধু বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো খেয়াল থাকে না মম। আর আমার রাজনীতির জন্য এই বিয়ে দরকার। সো তাই সবাই নিচে আসো, বিয়ে শুরু হবে। হানিয়া বেগম আর জাকিয়ে অনেক চেষ্টা করলেন নিহানকে বোঝাতে, কিন্তু সে শুনে নাই। নিহান বিয়ের আসরে গিয়ে বসে যায় আর বডিগার্ড মিহির হাত পা বেঁধে নিয়ে আসে। মিহি নড়াচড়া করতে থাকে, কিন্তু কাজী বিয়ে পড়াতে থাকে। কাজী যখন মিহিকে কবুল বলতে বলে তখন ওর মুখের বাঁধন খোলা হয়। মিহি বলে, আমি এই বিয়ে করতে চাই না, করব না বিয়ে। নিহান একটা বন্দুক বের করে মিহির মাথায় ঠেকিয়ে বলে, তাড়াতাড়ি কবুল বলুন, না হলে নিহান নেহাল শিকদার যে কী করতে পারে সেটা আপনি জানেন না। কবুল কবুল কবুল। বিয়ে শেষ হয়। নিহান আর মিহিকে গাড়ি করে তাদের বাসায় নিয়ে যাওয়া হবে, কিন্তু মিহির টেনশনে মাথা শেষ। মিহির বাবা যে খাটাস আর রাগী, যদি জানতে পারে সে বিয়ে করেছে তাকে না জানিয়ে তাহলে মেরেই ফেলবে। মিহির এবার কান্না করতে ইচ্ছে করছে। এখন কি করে পরিবারের সবাইকে বলবে? কেন যে চুরি করে বিয়ের দাওয়াত খেতে এসেছিল কে জানে। নিহান বলে, কি হলো? আপনি কান্না কেন করছেন? আপনার তো বিদায় হচ্ছে না যে অন্য মেয়েদের মতো কান্না করতে থাকবেন। সো এসব নাটক বাদ দেন। মিহির আগে চোখে তাকায় নিহানের দিকে। লোকটা তার এত বড় সর্বনাশ করলো, এখন আবার বলছে সে নাকি নাটক করছে। মিহি বলে, আপনি কি বুঝতে পারবেন আমি কেন কান্না করছি? আপনার বাপ যে খাটাস লোক, ওনাকে না বলে বিয়ে করেছি। জানি না কি করবে আমাকে। আর আমার দুই ভাই রাবণের চেয়েও কম না। ওরা যদি জানতে পারে আমাকে আয়নাঘরে বন্দি করবে। আমার বাপকে তো আপনি চিনেন না। ও তাই না? কিন্তু আপনার বাবা কি শুধু একলা খারাপ? আমার বাবা পাবেল শিকদার। তার রাগের বিষয়ে আপনি জানেন। যদি জানতে পারেন যে আমি একটা চোরকে বিয়ে করেছি তাহলে যে কি হতে পারে। শুধু বাড়িতে যান, তারপর বুঝতে পারবেন আসলে আমার পরিবারের মানুষ কেমন। তাহলে বিয়ে করতে কেন গেলেন আমাকে? আমাকে বিয়ে করে কি অন্য কোনো মেয়ে ছিল না? চোখ কি অন্ধ আপনার যে শুধু আমাকে দেখতে পেয়েছেন? না, চোখ আমার অন্ধ না, কিন্তু আপনার জন্য নিয়া পালিয়ে গেছে। যদি আপনি বউ সেজে না বসে থাকতেন তাহলে অনেক আগেই নিয়াকে খুঁজে বের করে ফেলতাম। সো ভুল যখন আপনি করেছেন, শাস্তি তো আপনিই নেবেন। আর চুরি করে কত টাকা রোজগার করবেন? তার চেয়ে আমার বউ হয়ে থাকলে আরও বেশি টাকা দিব। এই কি বললেন? চুরি করে টাকা রোজগার করি মানে? একদম চোর বলবেন না আমাকে। আর বেশি টাকার গরমও দেখাবেন না। আমার বাবার অনেক টাকা রয়েছে, কিন্তু সমস্যাটা হলো আমার বাপ একটা খাটাস। না হলে এক ব্যাগ ভর্তি টাকা আপনার মুখে ছুঁড়ে দিতাম। এক ব্যাগ টাকা মুখে ছুঁড়ে ফেলতো চোরের মায়ের বড় গলা। কি বলবেন? আপনি চোর বলবেন আবার আমাকে? চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন। আপনার সাথে তর্ক করার মতো মন মানসিকতা আমার নাই। আর যদি একটা কথা বলেন আবার কিন্তু হাত পা বেঁধে রেখে দিব বলে দিলাম। সো একদম চুপ। মিহি বাধ্য হয়ে চুপ করে বসে থাকে, কিন্তু এরকম একটা বদরাগী আর ঝগড়াটে লোকের সাথে সারা জীবন কি করে থাকবে সে। নিয়ার রায়ান পালিয়ে গিয়ে শহরের বাহিরে একটা হোটেলে আশ্রয় নেয়। নিয়া ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। রায়ান বাহিরে এসে
কল দেয়। হ্যালো, কাজ হয়ে গেছে। নিয়াকে নিয়ে আমি দূরে চলে এসেছি, তুমি যেমন বলেছিলে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। নিহান সে সোল মেয়েটাকে বিয়ে করেছে। মানে? যে মেয়েকে মিথ্যে বলে বিয়ের আসরে বসানো হয়েছে তাকে বিয়ে করেছে। কিন্তু এখন আমাদের কাজের কি হবে? তোমাকে আগেই বলেছি, আমার কথা ছাড়া কোনো কাজ করবে না। তাহলে কেন সেই মেয়েকে বিয়ের আসরে বসাতে গেলে? ইডিয়েট একটা। আসলে আমি মনে করেছি, থাক, তোমার আর কিছু মনে করতে হবে না। তোমাকে দিয়ে যে কিছু হবে না সেটা খুব ভালো করে আমি জানি। আর এই মিহি নামের মেয়েকে কী করে আমার রাস্তা থেকে সরাতে হয় সেটাও আমি জানি। কিন্তু সামনে নির্বাচন, তাই নিহানকে আটকাতে হবে। আগে তাই এমন কিছু করতে হবে যাতে নিহানের কলিজা কেঁপে ওঠে। কিন্তু আমাদের আগের বুদ্ধিটা, সেটা দিয়ে তো ধামাকা হবে। তুমি শুধু নিয়াকে নিয়ে দূরে থাকো, বাকি সব আমি ম্যানেজ করব। নিহানকে শেষ করে ফেলবো একদম। ও নিজের শত্রুকে যতটা শক্তিশালী মনে করবে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আর খারাপ হবে। নেহাল শিকদারের গেম ওভার। রায়ান ফোন কেটে রুমের ভিতরে আসে। নিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। নিয়া বলে, তুমি কোথায় ছিলে রায়ান? আসলে একটা জরুরি ফোন কল ছিল, সেটা রিসিভ করতে যেতে হয়েছে। ফ্যামিলির কেউ কি ফোন করেছে? বিয়ে বাড়িতে এখন সবাই কি করছে? নিহান ভাই নিশ্চয়ই আমাদের খুঁজে বের করে ফেলবে, তখন আমাদের আলাদা করে দিবে। চলো আমরা বিয়ে করে ফেলি। রায়ান গিয়ে নিয়াকে জড়িয়ে ধরে আর বলে, টেনশন করো না, নিহান আমাদের খুঁজে বের করতে পারবে না। আমরা অনেক দূরে রয়েছি। এখানে কাছে একটা কাজে অফিস রয়েছে, সেখানে গিয়ে বিয়ে করে নিব আমরা। আমরা দুইজন সবসময় একসাথে থাকব। নিয়া আরও ভালো করে রায়ানকে জড়িয়ে ধরে। সেটা দেখে রায়ান একটা হাসি দেয়, কারণ নিয়া জানে না ওর সাথে কি হতে চলেছে। শুধু একবার বিয়ে হয়ে গেলে রায়ান শিকদার বাড়িতে ঢুকতে পারবে। তারপর কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। মিহি মাথায় 100 চিন্তা নিয়ে গাড়িতে বসে রয়েছে। নিহান ফোনে ভিডিও দেখছে। 2 ঘন্টা পর গাড়ি নিহানের বাড়িতে পৌঁছে যায়। ড্রাইভার দুইজনকে নামতে বলে। হানিয়া বেগম আগে থেকে বাড়িতে চলে আসে। যদিও বিয়েটা উনি এখনও মেনে নিতে পারেন নাই, তবুও নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হবে। তাই নিহান গাড়ি থেকে নামতে যাবে, তখনই হানিয়া বেগম আসে আর বলে, নিহান, নতুন বউ নিয়ে প্রথম বাড়িতে ঢুকছ, বরণ করতে হবে। মিহি কি করবে সেটা বুঝতে পারে না, তবে যা হচ্ছে হতে দেওয়া ছাড়া আর কিছু করার নেই। তাই হানিয়া বেগম মিহিকে একটু শরবত আর মিষ্টি দেয়। মিহি সেটা খেয়ে নেয়। এরপর বাড়িতে ঢোকে। বিশাল বাড়ি, কি সুন্দর ড্রয়িং রুম, বড় সিঁড়ি আর বাহিরে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যদিও মিহির বাড়ি বড়, তবে এত বড় না। মিহি শুধু বাড়ি দেখতে থাকে। হানিয়া বেগম বরণ করে নিজের রুমে চলে যায়। সব দায়িত্ব জায়ানের বউ সারাকে দিয়ে। নিহানের একটা কাজ আছে, তাই সে সারা ভাবি আর নুহাকে বলে, ভাবি, তুমি মিহিকে রুমে নিয়ে যাও। আর নুহা, তোর কিছু জামা কাপড় ওনাকে পরার জন্য দিবি, আমার একটু কাজ আছে। নিহান একটু বাড়ির বাহিরে চলে যায়। সানবি সেখানে রয়েছে। নুহা আর সারা মিহিকে রুমে নিয়ে যায়। যেহেতু বিয়ে হয়েছে তাই ওকে নিহানের ঘরে থাকতে হবে। মিহি রুমে যায়। বেশ পরিপাটি রুমটা, সুন্দর করে সাজানো আর অনেক বড়। সারা বলে, মিহি, তুমি অনেক সময় ধরে বাড়ি শাড়ি পরে রয়েছ, তাই ফ্রেশ হওয়া দরকার। আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল, তাই নিয়ার মাপের কিছু শাড়ি কাবাডে রাখা আছে। আশা করি তুমি সেটা পরতে পারবে। নুহা গিয়ে শাড়ি বের করে দেয়। মিহি সেখান থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা বাসর ঘরের জন্য সব কিছু তৈরি করতে যায়। এতক্ষণ মিহি চুপচাপ ছিল, কিন্তু এখন আর চুপ থাকতে পারছে না। মিহি মনে মনে বলে, আরে মিহি, তোর সাথে এসব কি হচ্ছে? হঠাৎ করে বিয়ে, শ্বশুরবাড়ি, আবার বাসর। মিহি রে, তুই তো শেষ। মিহি মিহি সব কথা বাদ দিয়ে শাড়ি হাতে নিয়ে পরতে যাবে, কিন্তু সেই শাড়ি পরতে জানে না। তাই ওয়াশরুমের পাক দিয়ে দেখে বাহিরে নুহা দাঁড়িয়ে রয়েছে। তাই বের হয়ে নুহাকে বলে একটু শাড়ি পরিয়ে দিতে। নুহা তাকে শাড়ি পরিয়ে দেয়। মিহিকে কালো শাড়িতে বেশ মিষ্টি লাগছে। সারা দুধ নিয়ে রুমে আসে আর বলে, আরে বাহ, শাড়ি পরে দেখি তোমাকে খুব সুন্দর লাগছে। আমার বাসু তো চোখই সরাতে পারবে না। মিহি একটা হাসি দেয়। ওই খাটাস লোক আবার মিহিকে দেখবে? কত স্বপ্ন ছিল তার জামাই সিনেমার নায়কের মধ্যে হবে, পুরো শাকিব খান। কিন্তু কি কপাল, শাকিব খান না দিয়ে মিশা সওদাগর ছিল কপালে তার। নিহান বাড়ির বাইরে গিয়ে সানবির সাথে দেখা করে আর বলে, কি অবস্থা, সাংবাদিক সহ সবাইকে সামলাতে পারলে? স্যার, সবাইকে ম্যানেজ করা হয়েছে, কিন্তু পার্টির মেম্বারের সাথে কথা বলা হয় নাই। আর সাংবাদিকরা বলছে হঠাৎ করে বউ কী করে বদলে যেতে পারে, সো একটা ঝামেলা হচ্ছে।
হুম, বুঝতে পারছি। খুব জরুরি সবাইকে এ বিষয়ে জানাতে হবে। সামনে নির্বাচন। কোনো রকম সমালোচনা এখন চাই না। নিয়ার রায়ানের কোনো খোঁজ পাওয়া গেছে? ওরা কোথায়? না স্যার, রায়ানের বিষয়ে কোনো ঘটনা জানা যায় নাই। তবে টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। হুম। সানভীর কথা বলা শেষ করে নিজের রুমে চলে আসে মিহি। এতক্ষণ সারা আর নোহার সাথে কথা বলছিল। নিহানকে রুমের ভিতরে আসতে দেখে সারা আর নোহা উঠে যায়। সারা বলে, নিহান, তাহলে তোমরা থাকো, আমি যাই, আমার কাজ রয়েছে। সবাই চলে যায়। নিহান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। মিহি সেই দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। পাশের টেবিলে একটা দুধের গ্লাস দেখে সেটা খেয়ে ফেলে। সারা ভাবে অর্ধেক দুধ নিহাকে দিতে বলেছিলেন, কিন্তু মিহি পুরোই খেয়ে ফেলেছে। নিহান ওয়াশরুম থেকে বের হয়ে বলে, কি হলো, এরকম পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন গ্লাস হাতে? আসলে সারা ভাবে বলেছিল অর্ধেক দুধ আপনাকে দিতে, কিন্তু আমি ভুল করে পুরোটা খেয়ে ফেলেছি। থাক, আপনিই খান। আর ওইসব রাতে দুধ খাওয়ার মতো বোকা বোকা অভ্যেস আমার নাই। আচ্ছা ঠিক আছে। নিহান নিজের টাওয়াল বেলকুনিতে রেখে আসে। তবে একটা জিনিস খেয়াল করে, মিহি কালো রঙের শাড়ি পরে রয়েছে। নিহান বলে, আপনি কালো রঙের শাড়ি কেন পরেছেন? শোক দিবস পালন করছেন কি? আপনার সাথে বিয়ে হয়েছে, এর চেয়ে বড় শোক আর কি হতে পারে? তাহলে সাদা রঙের শাড়ি পরেন। তাহলে আপনার মৃত্যুর তারিখ বলেন, কারণ বিধবা হওয়া ছাড়া সাদা রঙের শাড়ি কেউ পরে না। নিহান শুধু মিহির দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে করছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করা দরকার। মিহি দুধটা খেয়ে হেঁটে দরজার দিকে যেতে থাকে। তাই নিহান জিজ্ঞেস করে, কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? কেন? ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের গেস্ট রুম কোথায়? আসলে খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে তো ঘুমান, কিন্তু আপনি গেস্ট রুমে যাবেন কেন? এখানে ঘুমান। আমরা স্বামী স্ত্রী, সো এক রুমে ঘুমাতে হবে, না হলে পরিবারের সবাই খারাপ মনে করবে। কি বলছেন? আমরা এক রুমে ঘুমাবো? মানে দেখুন, আমি কারোর সাথে ঘুমাতে পারি না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি হয়তো মনে করছেন এক রুমে থাকলে আমি আপনার সাথে উল্টাপাল্টা কাজ করব। কিন্তু টেনশন করবেন না, এরকম কোনো কিছুই হবে না। সো ঘুমিয়ে পড়ুন। মিহি পড়েছে একটা ঝামেলায়। এই লোকটা তো জানে না তার কি সমস্যা রয়েছে। সত্যি যদি অন্য ঘরে ঘুমাতে যায় তাহলে বাড়ির লোক কি মনে করবে? কিন্তু সে এক রুমে কার সাথে ঘুমাতে পারবে না। নিহান বলে, মিহি আপনি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। নর্মালি আমি কারোর সাথে বেড শেয়ার করি না। নিহান কি বলল? সোফায় ঘুমিয়ে পড়বে? মানে বাংলা সিনেমা সবসময় নায়ক নায়িকার বিয়ে হলে মেনে না নিলে নায়িকা বিছানায় ঘুমিয়ে পড়ে, আর নায়ক মেঝেতে, তাহলে মিহি কেন সোফায় ঘুমাবে? মিহি বলে, বাংলা সিনেমায় সবসময় নায়িকা বেডে ঘুমায় আর নায়ক মাটিতে ঘুমায়। সো আপনি সোফায় ঘুমান আর আমি বেডে ঘুমাবো। আপনি কি চুপচাপ ঘুমাবেন, নাকি আমি দৌড়ে নিয়ে হাত পা বেঁধে দিব? সকালে কালকে সকালে ঘুম থেকে উঠে পরিষদে যেতে হবে। এমনি বিয়ে নিয়ে যা ঝামেলা হলো সেটার জন্য সমাধান করতে হবে। সমাধান করবেন। আর আপনার বউ পালিয়ে গেছে, রাগ তো আমার উপর দেখাচ্ছেন কেন? ভাগ্য ভালো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে সারা জীবন দেবদাস হয়ে থাকতে হতো। ও রিয়েলি? এত উপকার করতে কে বলেছিল আপনাকে? চুরি করে খাবার খেতে এসে ধরা পড়েছেন। আপনার ভাগ্য ভালো যে পুলিশ ডেকে ধরে দেয় নাই। শুননি মেয়ে কথাকার। দেখুন, একদম চোর বলবেন না আমাকে। আমি চোর নই। আপনি চোর না ডাকাত। এখন চুপচাপ ঘুমান। সত্যি কালকে আমার কাজ রয়েছে। নিহানের রাগী চোখ দেখে মিহি চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে। তবে সোফাটা বেশ বড় আছে, কিন্তু মিহির সমস্যা কথা কি নিহানকে বলে দিবে? মিহি বলে, আচ্ছা শুনুন, আবার কি হয়েছে? আপনার কি ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটাহাঁটির অভ্যেস রয়েছে? এসব অদ্ভুত অভ্যেস আমার নাই। ঘুমের মধ্যে কান্না করার অভ্যেস রয়েছে? মিহি, আপনি কি ঘুমাবেন, নাকি আমি সত্যি দড়ি নিয়ে আসবো? ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। মিহি কি করবে তাই চুপচাপ শুয়ে পড়বে। শরীরটা বেশ টায়ার্ডও লাগছে। নিহানের সারাদিন যা হলো, এরপর একটা ঘুম দরকার। নিহান চোখ বন্ধ করে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। হঠাৎ করে কারো কান্না করার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। এত রাতে কে কান্না করতে পারে? ঘুম থেকে উঠে পাশে থাকা লাইট অন করে দেখে মিহি কান্না করছে। নিহান বলে, মিহি কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? মিহি আরও কান্না করছে। মিহির কান্না বন্ধ করে না, বরং আরও জোরে জোরে কান্না করতে থাকে। নিহান এবার বেড থেকে উঠে যায়। মিহির সোফার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কান্না করছেন কেন? মিহি চোখ বন্ধ করে ঘুমের ঘোরে কান্না করতে থাকে আর বলে, আমার মাংস নিয়ে নিল, আমার গরুর মাংস খাবো আমি। নিহান বুঝতে পারে না কি হচ্ছে এত রাতে। গরুর মাংস কোথা থেকে আসবে?
মিহি আবার উঠে দাঁড়ায়। সে চোখ বন্ধ করে কান্না করতে থাকে আর ছোটাছুটি করতে থাকে। নিহান এখন বুঝতে পারে আসলে ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস রয়েছে মিহির। নিহান বলে, না, এই মেয়ের জন্য সারা রাত আর ঘুমাতে পারবো না, কারণ এই মেয়ে আমাকে শান্তিতে থাকতেই দিবে না। নিহান দরজা খুলে একটা দড়ি নিয়ে আসে, মিহিকে সোফায় শুইয়ে দিয়ে তার হাত পা বেঁধে দেয় আর মুখ বন্ধ করার জন্য কাপড় দিয়ে দেয়, অবশ্য যাতে শ্বাস নিতে পারে সেই বিষয়ে খেয়াল রাখে। মিহি শান্ত হয়ে যায়। যা শক্ত করে বেঁধেছে, নড়াচড়া করার আর উপায় নাই। নিহান বলে, এই শর্মি একদিনের নিহান নেহাল শিকদারের জীবনটা তেজপাতা করে দিয়েছে। যদি এর সাথে সারা জীবন থাকতে হয় তাহলে পাবনায় চলে যেতে হবে। সকাল 9টা বেজে গেছে। যদিও সময়টা অনেক, কিন্তু শীতের সকালে সবার ঘুম ভাঙতে দেরি হয়। মিহি ঘুম থেকে উঠে ফিটফিট করে চোখ খুলে যখন উঠতে যাবে, তখন দেখে তার হাত পা বেঁধে রাখা হয়েছে। মিহি যখন নড়াচড়া করতে থাকে, হঠাৎ করে কারো গলার আওয়াজ শুনতে পায়। মিহি, কি করছেন? পড়ে যাবেন। মিহি চোখ তুলে দেখে সামনে নিহান দাঁড়িয়ে রয়েছে। মিহি বলে, আরে দেখুন, কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে। এখন আমি উঠতে পারছি না, আমার সাহায্য করুন। নিহান এগিয়ে যায় মিহির কাছে। ও অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু মিহি ঘুমিয়েছিল বলে বিরক্ত করে নাই। নিহান গিয়ে হাতের বাঁধন খুলে দেয় আর বলে, কালকে রাতে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা কথা বলি কিনা। আসলে এসব অভ্যেস আপনার মধ্যে রয়েছে, তাই না? রাতে এমন অদ্ভুত কাণ্ড করছিলেন, তাই বাধ্য হয়ে হাত পা বেঁধে রাখতে হয়েছে। ও, আসলে আমার ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা কথা বলার অভ্যেস রয়েছে। সেই জন্য মেসে সবাই এক রুমে থাকতো আর আমি অন্য রুমে। কালকে মনে করেছি আপনাকে বলবো আমার অভ্যেসের কথা, কিন্তু পরে মনে করলাম পরে যদি আপনি আবার মনে করেন আমার মাথা খারাপ, তাই বলি নাই। তো আপনার কি মনে হয় মিহি, এইসব অদ্ভুত কথা জেনে আপনার মাথা খারাপ সেটা বুঝেছি। যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছে সেদিন বুঝতে পারি আপনার মাথায় সমস্যা। এই আপনি কি বললেন? যা শুনেছেন তাই বলেছি। এখন যান, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। বাহিরে মেহমান রয়েছে, নতুন বউকে সবাই দেখবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আসেন। নুহা আর সারা ভাবিকে আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিব। মিহি মুখ গোমড়া করে থাকে, কিন্তু মেহমানের সামনে তাকে যেতে এই কথাটা মাথায় আসতে সব ভুলে যায়। আচ্ছা, সবার যদি মিহিকে পছন্দ না হয়, সে দেখতে এত সুন্দর না, তাহলে কি হবে? নিহান মিহির দিকে দেখে মেয়েটা মনে হয় ভয় পেয়েছে। নিহান বলে, শুনুন মিহি, কোনো মানুষকে তার রূপ দেখে বিচার করা ঠিক না। প্রত্যেক মানুষ সুন্দর হয়, সো ভয় পেতে হবে না। আর আমি জানি এই বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছে তার জন্য আপনি রেডি নন, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে আপনি এই শিকদার পরিবারের বউ, সো এই পরিবারের মান সম্মান রাখা আপনার দায়িত্ব। তাই এমন কিছু করবেন না যাতে সবার সামনে ছোট হতে হয়। এটা নিহান শিকদারের অর্ডার, না অনুরোধ। মিহি একটু ভয় করছিল, কিন্তু নিহানের কথা শুনে ভালো লাগছে। কি সুন্দর করে বুঝিয়ে বলল কথাটা। লোকটা সব সময় এরকম করে কথা বলতে পারে না, শুধু বকা দেয় কেন? মিহি বলে, আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন তা আগে জানা ছিল না। আমি কি আপনার সাথে খারাপ করে কথা বলি? না, আপনি সবসময় এত মিষ্টি করে কথা বলেন। কোথাও আপনার সাথে আপনার কথা শুনে ডায়াবেটিস না হয়ে যায়। মিহি, এখন যান, ওয়াশরুমে ফ্রেশ হন। নুহার সারাভাবে আসবে। মিহি মুখের একটা ফানি রিয়াকশান দিয়ে ওয়াশরুমে চলে যায়। নিহান একটু হাসে। জীবনে এইরকম অদ্ভুত মেয়ে দেখে নাই। নিহান রুম থেকে বের হয়ে নুহার রুমে যায়। সেখানেই সারা ছিল। নিহান বলে, নুহা আর ভাবি, তোমরা গিয়ে একটু মিহিকে রেডি হতে সাহায্য করো। বাহিরে অনেক মানুষজন রয়েছে, নতুন বউ দেখবে, উনি একা একা রেডি হতে পারবে না। সারা বলে, আরে বাহ নিহান, বিয়ের প্রথম রাত যেতে না যেতেই বউয়ের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। কাহিনী কি? কাহিনী কিছু না, যাও তুমি মিহিকে সাহায্য করো গিয়ে। নিহান চলে আসে বাহির থেকে। একটু রোদের ঝিলিক আসছে। শীতের দিনে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার মজাই আলাদা। নিহান ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে, তবে ছাদে হানিয়া বেগমও ছিল। নিহান বলে, মম তুমি ছাদে? একটু রোদে দাঁড়িয়ে থাকতে এসেছি। নিহান, তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল। হ্যাঁ মম, বলো কি কথা? দেখো নিহান, বিয়ের মধ্যে একটা ঝামেলা হয়েছে সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার বিয়ে নিয়ার সাথে ঠিক হয়েছিল, তাই সেই নিয়মে আজকে বৌভাত করার কথা ছিল। সব লোক দাওয়াতও দেওয়া হয়েছে। তাছাড়া রান্নার লোক, লাইট বসানোর লোক সবাই এসে নিজেদের কাজ করছে। আত্মীয় স্বজন সবাই জানি আজকে বৌভাত। নিহান তার মায়ের কথাটা শুনে সত্যি আজকে বৌভাত কথাটা তো মাথায় ছিল না তার, কিন্তু সবাই জানি আজকে অনুষ্ঠান।
নিচে দেখে লাইটের লোকসহ অনেকে এসেছে। নিহান বুঝতে পারে না সে কি করবে, তাই মমকে জিজ্ঞেস করে, তাহলে কি করব? এখন যা পরিস্থিতি, বৌভাত করার মতো মন মানসিকতা নাই। তাহলে কি সবাইকে না করে দিব? না আজকে অনুষ্ঠান করব মম? দেখো নিহান, বিয়েটা যে পরিস্থিতিতে হোক না কেন, বিয়েটা তো হয়েছে, আর সবাই এখনও জানে তোমার বউ নিয়া। কিন্তু আসলে যে অন্য কেউ তোমার বউ, সেটা জানানোর জন্য হলেও আজকে বৌভাত করা উচিত। এখন তোমার যা মনে হয় তাই করো। ঠিকই বলেছ মম। নির্বাচন আসছে, সাংবাদিক সহ সবাইকে বিষয়টা জানানো দরকার। তাহলে বৌভাতের অনুষ্ঠান আজকে হবে। ওকে, তাহলে আমি নিচে যাই। মম, মিহি মেয়েটা হয়তো বাচ্চা বা বোকা, কিন্তু টেনশন করো না, মিহি এমন কিছু করবে না যাতে আমাদের পরিবারের অসম্মান হয়। তোমার ছেলে রাজনীতি করে, মানুষ কিছুটা হলেও চিনতে পেরেছে। আমিও চাই সেটা নিহান, তুমি সুখী হও। হানিয়া বেগম নিচে চলে যায়। নিহান রোদে দাঁড়িয়ে বাহিরে অনুষ্ঠানের জন্য আয়োজন দেখতে থাকে। সানবিকে ফোন দিয়ে আসার জন্য জানিয়ে দেয়। তাছাড়া ওর পার্টির মেম্বারদের সাথে মিটিং কালকে হবে সেটা বলে। মিহি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে সারা নুহা ওকে রেডি করিয়ে দেয়। একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি পরিয়ে দেয়, গায়ে বেশ ভালোই গহনা। মিহিকে একদম ঘিন্নি ঘিন্নি লাগছে। মিহি নিজেকে আয়নায় দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মা এরকম করে সাজে। মিহি নিজের মাকে মিস করছে, কিন্তু এখন তার মায়ের সাথে দেখা করতে পারবে না। নুহা বলে, সারা ভাবি দেখো মিহিকে কি সুন্দর লাগছে, একদম বউয়ের মতো, যে কোনো নায়িকাকেই হার মানিয়ে দিবে। সুন্দর লাগতে হবে, দেখতে হবে না বউটা কার, আমাদের নিহানের বউ। আর নিহানের পছন্দ কি কখনো খারাপ হতে পারে? মিহি ওদের কথাটা শুনে হাসে। তবে নিহানের বউ কথাটা শুনতে বেশ ভালো লাগছে ওর। বাড়ির ড্রয়িং রুমে অনেক মহিলা বসে রয়েছে। হানিয়া বেগম তাদের সাথে কথা বলছে, কিন্তু মহিলারা নিজেদের মধ্যে কথা বলে। নিহান হঠাৎ করে অন্য মেয়েকে বিয়ে করে। মেয়ে দেখতে কেমন যেন হবে, নিয়া তো সুন্দরী ছিল, কিন্তু এই মেয়ে কি সেরকম হবে? সবার কথার মধ্যে সারা নোহা মিহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বাড়ির সবাই সিঁড়ির দিকে নিচে নেমে আসা বউকে দেখতে লাল শাড়িতে কি সুন্দর লাগছে। নিয়ার থেকে চেহারায় কম না, বরং বেশি সুন্দরী হবে। হানিয়া বেগম মিহিকে দেখে বিয়ের দিন মেয়েটাকে ভালো করে দেখতে পারে নাই, কিন্তু সত্যি চেহারা বেশ ভালো মেয়েটার। সবাই বলে, বাহ, নিহানের বউ তো দেখি বেশ সুন্দরী। নিয়া থেকে রূপে গুণে আরও বেশি সুন্দর হবে। শিকদার বাড়ির ছেলের পছন্দ আছে বলতে হবে। সবাই মিহিকে তার বিষয় জিজ্ঞেস করছে। মিহি খুব শান্তশিষ্ট হয়ে উত্তর দিচ্ছে, কারণ নিহান বলেছে এমন কোনো কাজ না করতে যাতে বাড়ির কারো অসম্মান হয়। নিহান সিঁড়ির উপর থেকে দাঁড়িয়ে মিহিকে দেখে হাসছে আর বলে, সবাই মনে করছে এই মেয়েটা কি শান্ত, কিন্তু কেউ কি জানে আসলে মিহি কতটা দুষ্ট, একটা বদের হাঁটি। সবার কথায় ভালো উত্তর দিল মিহি। বাড়ির বউ হিসাবে মিহিকে বেশ ভালোই পছন্দ করেছে সবাই। প্রায় 2 ঘন্টা সময় মানুষ এসে মিহিকে দেখে। ফাইনালি মিহি নিজের ঘরে আসে। নিহান বেডে বসে বসে কাজ দেখছিল। মিহি রুমে আসে। ওফ, এই শাড়ি আর বাড়ি বাড়ি গহনা পরে মানুষ থাকে কি করে ইয়ার, আমি তো শেষ। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মেয়েটাকে বেশ ভালো দেখতে লাগছে, সুন্দর লাল টুকটুকে বউ। মিহি আয়নার সামনে এসে গায়ের গহনা খুলতে থাকে আর বলে, আচ্ছা, আপনাদের বাড়ির সবাই এরকম গহনা পরে কি করে থাকে? শিকদার বাড়ির বউ হতে গেলে এসব পরে থাকতে হবে। আচ্ছা, আমি এত সুন্দর করে সাজলাম, বাহিরের সবাই কী প্রশংসা করলো, আপনি করলেন না কেন? নিয়া যদি এরকম সুন্দর করে সাজতো তাহলে ওর প্রশংসা করতেন। আপনি কি নিয়া বউ তো? মিহির কথাটা শুনে নিহান ওর দিকে তাকিয়ে দেখে। মিহি কি বলে ফেলেছে সেটা বুঝতে পারে। মিহি কেন বলল ও নিহানের বউ, ও তো এই বিয়েটা মানে না। নিহান বলে, মিহি আপনি মানেন, আপনি নেহাল শিকদারের বউ। না, আমি মানি না। আপনার মতো খাটাস একটা লোকের বউ হব আমি কখনোই না। ওহ রিয়েলি? আর আমিও আপনার মতো এরকম একটা বদের হাঁটিকে নিজের বউ হিসাবে মানি না। হানিয়া বেগম নিচের সবার সাথে কথা বললেন। তারপর সবাই চলে গেলে উপরে উঠে নিজের রুমে চলে গেলেন। নিহান বেশি কথা না বলে বাহিরে চলে যায়। মিহি নিজের রুমে বসে থাকে। তখন তার মা ফোন করে। মিহি বলে, হ্যালো আম্মু। বলো। কি করে মিহি, কোথায় তুই? মিহি কোথায় কথাটা শুনতে একটু ভয় পায়। যদি ওর মা মেসে চলে আসে তখন কি হবে? মিহি বলে, কোথায় থাকবো আম্মু, মেসে রয়েছি। আর কোথায়? না মানে কালকে থেকে তোকে ফোন করছি, রিসিভ করলি না তো, তোর বাবা তোর কথা জিজ্ঞেস করছে। সব ঠিক আছে তো মিহি? আব্বু হঠাৎ করে আমার কথা কেন জিজ্ঞেস করছে? আসলে মানে কালকে না তোর রেজাল্ট দেওয়ার কথা, তাই সেটা জানতে।
ও তাই, এর জন্যই বলি আমার খাটাস বাপ রেজাল্ট ছাড়া অন্য কোনো বিষয়ে আমার কথা কেন জিজ্ঞেস করবে। একটা কথা বলো তো আম্মু, সত্যি কি আমি তোমাদের মেয়ে, নাকি ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসেছিলে? কি এসব কী কথা মিহি? তোমার আব্বু শুধু তোমার পড়াশোনার বিষয়ে জানতে চায়। পড়াশোনার বিষয়ে জানতে চাই, আর আমি কি করে বেঁচে আছি সেটা জানতে চায় না। নিহান বাহিরে গিয়ে দেখে অনুষ্ঠানের জন্য কেমন সাজানো হচ্ছে, কিন্তু ওর মনে পড়ে মিহিকে বলা হয় নাই অনুষ্ঠানের কথা। তাই নিজের রুমে ঢুকে দেখে মিহি কার সাথে যেন কথা বলছে। নিহান বলে, মিহি শুনুন। নিহানের গলার আওয়াজ শুনে মিহি পিছনে ফিরে তাকায়। ফোনে ওর আম্মুর কথা মনে পড়ে। মিহি দৌড়ে গিয়ে নিহানের মুখ ধরে ফেলে হাত দিয়ে। মিহির মা ছেলের কণ্ঠ শুনে জিজ্ঞেস করে, মিহি, তোকে কে ডাকলো? কোনো ছেলে মনে হলো। আসলে আম্মু, আমাদের পিটি টিচার ডেকেছে। তুমি তো জানো আমাদের কলেজে কত বড় কড়া নিয়ম মেনে চলে। এখনও ছোটদের মতো পিটি করায় তো, তাই ডেকেছে। মিহি মায়ের সাথে কথা বলে শেষ করে নিহান ওর মুখ থেকে মিহির হাত সরিয়ে দেয়। নিহান বলে, এটা কি করলেন? এরকম করে মুখ চেপে কেন ধরলেন? মিহি ফোন কেটে নিহানের দিকে তাকায়। মিহি বলে, আম্মু ফোন করছিল, তখন আপনি আমার নাম ধরে ডাকছিলেন। আম্মু যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, তাহলে আমি কি বলবো শুনি? কেন বলবেন আপনার বিয়ে হয়ে গেছে, সো ছেলেটার কেউ না আপনার হাজব্যান্ড। ও তাই না? আপনি চেনেন আমার বাপকে? আস্ত একটা খাটাস লোক। যদি জানতে পারে তাকে না বলে বিয়ে করছি, সোজা আয়নাঘরে নিয়ে বন্দি করবে। আর আমার দুই ভাই, ওরা আপনাকে মেরে নদীতে ভাসিয়ে দিবে। শুধু একবার আমার বাপের সাথে দেখা করেন, পরে বুঝতে পারবেন। ও তাই, তাহলে আপনার বাবা আমাকে চিনে না। এই নিহান নেহাল শিকদারকে এত সহজে খুন করা যায় না। আর যে কথা বলতে এসেছি, আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল আমার, তাই সেই হিসাবে আজকে আমাদের বৌভাত ছিল। কিন্তু যা ঝামেলা হয়েছে তা তো হয়ে গেছে। তবে সব মেহমান জানিয়ে আজকে অনুষ্ঠান, তাই ডেট পিছিয়ে রাখা সম্ভব না। সো আজকে আমাদের বৌভাত হবে। নিহানের কথাটা মিহির কান অবধি ফুঁসে যায়, কিন্তু মিহি বুঝতে পারে না বৌভাত করবে কেন। নিহান বলেছে যতদিন না নির্বাচন শেষ হবে ততদিন ওর বউ হয়ে থাকবে। তাহলে যদি সবার সাথে পরিচয় করিয়ে দেয় মিহি ওর ওয়াইফ, তাহলে ভবিষ্যতে সমস্যা হবে। দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি বলেছিলেন এই বিয়েটা শুধু নির্বাচন পর্যন্ত টিকে থাকবে। তাহলে যদি সবার সাথে পরিচয় করিয়ে দেন যে আমি মিহি তালুকদার আপনার বউ, তাহলে নির্বাচন শেষ হলে আপনি আমাকে ছেড়ে দিবেন কি করে? আপনি পুরুষ মানুষ, তাই হয়তো একবার বিয়ে করলে ভবিষ্যতে সমস্যা হবে না, কিন্তু আমি একজন নারী। সো আশা করি কথাটা আপনি বুঝতে পেরেছেন। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মিহির কথাটা ভুল না, কিন্তু সত্যি কি নির্বাচনের পরে মিহি চলে যাবে? নিহান বলে, তাহলে আপনি বলুন এখন আমি কি করব? সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে মিহি, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন মিহি কাকে না করব? হুম, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু নির্বাচনের পরে যদি ডিভোর্স হয় আমাদের, তাহলে কি হবে? নির্বাচনের এখনও অনেক দেরি রয়েছে, আর এই অনুষ্ঠান পরিবারের সম্মানের জন্য দরকার। নির্বাচন পরে ভবিষ্যতে কি হবে সেটা পরে দেখা যাবে, হয়তো ভালো কিছুও হতে পারে। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার আমি করব না। ও রিয়েলি মিহি, আর আমিও আপনার মতো এরকম চুন্নি মেয়ের সাথে সংসার করব না। দেখুন, একদম চুন্নি ডাকবেন না আমাকে, খুব ভালো মেয়ে আমি। আচ্ছা, ভালো মেয়ে। এখন স্টাফকে বলছি আপনার জন্য খাবার পাঠাতে, সেটা খেয়ে নেবেন। আর অনুষ্ঠানের জন্য সাজাতে মেকআপের লোক আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। সারাদিন শুধু অর্ডার দিতে পারে লোকটা। সকালে কি সুন্দর করে সাজলাম, একটু প্রশংসাও করলো না। নির্বাচন শুধু শেষ হতে দেন, এরপর আর এক মুহূর্ত আপনার সাথে সংসার করব না বলে দিলাম। মিহির কথা শুনে নিহান ওর কাছে আসে। হঠাৎ করে এত কাছে আসায় মিহি ভয় পেয়ে যায়। মিহি বলে, কি হয়েছে? এত কাছে আসছেন কেন? কিছু কি বলবেন? নিহান মিহির মুখের দিকে তাকিয়ে হাসে। মেয়েটা ভয় পেয়েছে মনে হয়। মিহির কানের কাছে এসে নিহান বলে, একটা অনুরোধ করি, রাখবেন মিহি? মিহি কী বলবে বুঝতে পারছে না। জীবনে কোনো ছেলে এত কাছে আসে নাই, এ কারণে জীবনে কোনোদিন প্রেমও করে নাই। নিহানের কানের কাছে কথা বলাটা সময় ওর গরম নিঃশ্বাস মিহিরের শরীরে লাগছে। মিহি একটা শুকনো ডোক গিলে বলল, হ্যাঁ বলুন। আসলে রাতে অনুষ্ঠানে অনেক লোক থাকবে, তাই সেখান থেকে কোনো কিছু চুরি করবেন। টেনশন করবেন না, আপনার জন্য 2 টুকরো মাংস তুলে রাখবো। চুন্নি মিহি। মিহি কথাটা শুনে নিহানকে ধাক্কা দিলেন। সাহস কত? মিহি বলে, আপনি আবার আমাকে চুন্নি বললেন? আমি কি সব কিছু চুরি করে খাই? না মানে চোরের উপর তো বিশ্বাস করা যায় না, চোরের কোনো ধর্ম নাই। মনে হয় সানবি কল করছে, আমি আসি। আর হ্যাঁ, অনুষ্ঠান থেকে আবার মানুষের মানিব্যাগ চুরি করবেন না কিন্তু।
চুন্নি মিহি। নিহান কথাটা বলে হাসতে হাসতে চলে যায়। মিহির ইচ্ছে করছে এই লোকটার সব চুল তুলে ফেলতে। ওকে কোন সাহসে চুন্নি বলল? মিহি বলে, আমি চুন্নি হলে আপনি একটা খাটাস লোক, বাজে লোক। একটা বিয়ের পরের দিন আপনার বউ মরে যাবে। বউ মরে যাবে কথাটা শুনে মিহির মনে পড়ে নিহানের বউ তো নিজেই। যদি সত্যি বিয়ের পরের দিন মারা যায়, না না, মিহি এত তাড়াতাড়ি মরতে চায় না। এখনও ওর নাতি নাতিদের মুখ দেখা বাকি। মিহি বলল, না না, এই অভিশাপ ফিরিয়ে নিলাম, খাটাস লোক একটা। নিহান ঘর থেকে বেরিয়ে আসা নিচে থাকা স্টাফকে বলে মিহিকে খাবার দিতে। বিকেল হয়ে যায়। হানিয়া বেগম নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ছিল। ঘুম ভেঙে উঠে যায়। আজকে বৌভাতের অনুষ্ঠান, তাই অনেক মানুষ আসতে পারে, সবাইকে ওয়েলকাম করতে হবে। হানিয়া বেগম আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায়। হানিয়া বেগম যখন ওয়াশরুমে যায় তখন একটা ছায়া ওনার রুমে ঢুকে কি যেন ছিটিয়ে দেয়, আর আলমারি থেকে একটা শাড়ি বের করে ওর উপর যেন কি ছিটিয়ে দেয়। হানিয়া বেগম ওয়াশরুমে যে শাড়ি নিয়ে গেছে উনি তাই পরে রেডি হয়ে যান আর ঘর থেকে বাহির হন। একজন মানুষ একটা অপরিচিত মানুষকে ফোন দিয়ে বলে, হ্যালো বস, আপনি যেমন করতে বললেন তেমন করেছি, কিন্তু হানিয়া শিকদার অন্য শাড়ি পরে ঘর থেকে বের হয়েছে। তোমাকে যেটুকু করতে বলেছি সেটা করো, আর শাড়ি হানিয়া শিকদার সেটাই পরবে যেটা আমি চাই। এ বাড়িতে আরও অনেক লোক রয়েছে এই কাজ করার জন্য, তুমি শুধু সঠিক সময় কাজটা করে দিও। ওকে বস, কাজ হয়ে যাবে। মিহির অবস্থা এখন খারাপ। মেকআপ করার জন্য পার্লার থেকে অনেক লোক এসেছে। কতক্ষণ ধরে মুখে কী সব লাগিয়ে যাচ্ছে। মিহি বলে, আচ্ছা, আপনাদের এসব ময়দা মাখা কখন শেষ হবে? কি বলেন ম্যাডাম, এসব ময়দা না, এগুলো ফেস পাউডার, লিপস্টিক। আচ্ছা, শুনতে হবে না, কিন্তু এটা বলেন এসব কবে শেষ হবে? আর 5 মিনিট ম্যাডাম। মিহি মনে মনে ভাবছে 5 মিনিট কথাটা 2 ঘন্টা ধরে বলছে মেয়েরা। এসব ময়দা কেন যে দেয় মুখে? বিয়ে করলে শুধু ঝামেলাই হয়। জীবনে কি সুন্দর মুখটা আমার এই ময়দার বস্তার নিচে চাপা পড়ে যাবে। মিহি, তোর সাথে যা আর কি হবে, কেন যে চুরি করে খাবার খেতে গিয়েছিলি সেদিন। বিকেলে নিহান অনুষ্ঠানে সবাইকে ওয়েলকাম করছে। অনেক মেহমান এসেছে, আবার পার্টি থেকে লোক এসেছে। মন্ত্রীর বাড়ির বিয়ে বলে কথা, মানুষ তো হবেই। নিহান সবার সাথে কথা বলছে। মিহির সাজ শেষে নুহা, সারা পাবি আর জাকিয়া বেগম ওকে নিয়ে আসে। নিহান তাকিয়ে দেখে মিহির দিকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে, একটা স্নিগ্ধ রূপে মুগ্ধ করার মতো রূপ। মিহি স্টেজে এসে বসে, নিহান ওর দিকে হাত বাড়িয়ে দেয়। মিহি হাত ধরে স্টেজে উঠে বসে। সেখানে অনেক মানুষ রয়েছে, সবাই পিক তুলছে, সবাইকে সালাম দিচ্ছে। অন্যদিকে হানিয়া বেগম বাড়ির ভিতরে মহিলাদের সাথে কথা বলছে। আশেপাশে মহিলারা অনুষ্ঠানে না গিয়ে এখানে বসে কথা বলছে। হানিয়া বেগম বলেন, আচ্ছা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই খাবার খেতে যান। মেহমানরা সবাই খাবার খেতে চলে যায়। হানিয়া বেগম টেবিলে বসে রয়েছে। আশেপাশে তেমন কেউ নেই। উনি ফোনে নিহানের বাবার সাথে কথা বলছিলেন। হঠাৎ করে একটা অপরিচিত লোক ছায়ার মতো এসে একটা জুস মাটিতে ঢেলে দেয়। হানিয়া বেগম কথা বলা শেষ করে তখন সারা আসে। আরে বড় মামি, তোমার শাড়িতে জুস কী করে পড়লো? হানিয়া বেগম শাড়ির আঁচল তুলে দেখে সত্যি জুস লেগে গেছে। বাহিরে এত মানুষ, এ শাড়ি পরে থাকবে কি করে? হানিয়া বেগম বলে, আরে এটা কি করে হলো? সত্যি তো জুস পড়ে গেল। কি করে যে টেবিলে কোনো জুস ছিল না তো? তাহলে শাড়িতে জুস এলো কোথা থেকে? মনে হয় বড় মামি, মেহমানরা কেউ ভুল করে ফেলে দিয়েছে। এখন আর কি করার, তুমি ঘরে গিয়ে নতুন শাড়ি পরে আসো। বাহিরে অনেক মানুষ, এ শাড়ি পরে যেতে পারবে না। হানিয়া বেগম নিজের রুমে চলে যায়। উনি সেখানে গিয়ে সেই আগের রাখা শাড়িটা পরে। আজকে অনুষ্ঠানে সবাই গোলাপি রঙের শাড়ি পরেছে। হানিয়া বেগম ওয়াশরুমে চলে যায়, কিন্তু বাহির থেকে কে যেন দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে মিহি সবার সাথে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যায়। মেহমানরা খাবার খাওয়া শেষ করে অনেক কাপল ডান্স করছে। মিহি বলে, উফ, সবাই কি সুন্দর ডান্স করছে, আর আমি এখানে বসে বসে মানুষের সাথে কথা বলছি আর পিক তুলছি। নিহিন কথাটা শুনে হাসে আর বলে, আপনি কি ডান্স করতে পারেন? পারি তো। তাহলে চলুন ডান্স করা যাক। রিয়েলি? মিহি আর নিহান সবার মধ্যে চলে যায়। মেহমানরা সবাই হাততালি দেয়। নিহান মিহির দিকে তাকিয়ে বলে, সো মিসেস মিহি শিকদার, আপনি কাপল ডান্স করার জন্য রাজি আছেন? অবশ্যই স্যার। বাহিরে একটা সুন্দর গান বাজতে থাকে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নেই। নিহান দেখে মিহি খুব ভালো ডান্স করছে। নিহান বলে, বাহ, আপনি এত ভালো ডান্স করতে পারেন, আগে তো জানা ছিল না। আসলে কলেজে যখন অনুষ্ঠান হতো তখন আমার বন্ধুরা ডান্স করতে পারতো না, তাই সবাইকে নাচ শিখিয়ে দিতাম। বিনিময়ে সবাই আমাকে ট্রিট দিত।
আপনি খাবারের জন্য সব কিছুই করতে পারেন তাই না মিহি? হুম, সব কিছু করতে পারি। হানিয়া বেগম ওয়াশরুম থেকে শাড়ি পরে বাহির হলেন। আয়নায় একটু চুলগুলো ঠিক করে নিলেন। আয়নার পাশে একটা কয়েল রাখা রয়েছে। ভুল করে কয়েলে হঠাৎ করে হানিয়া বেগমের শাড়ি আঁচল পড়ে যায়। যদি উনি তাড়াতাড়ি সেখান থেকে সরে আসে, বাহিরে যেতে হবে, কিন্তু দরজার কাছে গিয়ে দেখেন দরজা বন্ধ করা। উনি বুঝতে পারে না, তাই ডাক দেন। বাহিরে কে দরজা বন্ধ করলো? দরজা খোলো। দরজা খোলার জন্য ডাক দিচ্ছে। অন্যদিকে কয়েলের একটু ছোঁয়ায় ওনার শাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। কারণ শাড়িতে এমন কিছু ছিল যাতে একটু আগুনের ছোঁয়াতেই লেগে যেতে পারে। হানিয়া বেগম পিছনে ফিরে আগুন দেখে বলে, কে আসো, বাঁচাও, আগুন, আগুন, নিহান কোথায় তুমি, বাঁচাও, আগুন। বাড়ির বাহিরে থাকা একটা লোক ফোন করে বলছে, স্যার কাজ হয়ে গেছে। ভেরি গুড। এখন শুধু নিহান শিকদারের একটা ভুল করলে ওর মা সারা জীবনের জন্য পৃথিবী থেকে চলে যাবে। এটা ওর জন্য বিয়েতে আমার দেওয়া থেকে ছোট উপহার। বাড়ির সব মানুষ বাহিরে অনুষ্ঠান এনজয় করছে, তাই হানিয়া বেগমের চিৎকার কেউ শুনতে পায় নাই। কিন্তু এদিকে আগুন অনেক লেগে গেছে। কি করে সে বুঝতে পারে না। শাড়ি থেকে একটু আগুন শুধু মেঝেতে পড়েছে, তাতে পুরো ঘরে আগুন লেগে গেছে। মিহি আর নিহান ডান্স করতে থাকে। সবাই আনন্দ করছে, মিউজিক বাজছে। মিহির ডান্স করার সময় হঠাৎই ও চোখ পড়ে ছাদের উপরে থাকা ঘর থেকে আলো ভেসে আসছে। মিহি অবাক হয়, এত আলো কি করে রুম থেকে আসতে পারে? মনে হচ্ছে আগুন লেগেছে ওই রুমটাতে। ওটা তো ওনার মায়ের রুম। মিহি ডান্স বন্ধ করে দেয়। নিহান বলে, কি হয়েছে মিহি, ডান্স বন্ধ করে দিলেন যে? না মানে আসলে ওই রুম থেকে এত আলো আসছে কেন? ওই রুমটা তো আপনার মায়ের, তাই না? মিহির কথা শুনে নিহান উপরে থাকা রুমের দিকে তাকিয়ে দেখে সত্যি রুম থেকে অনেক আলো আসছে, কিন্তু এই আলোটা তো সূর্যের বা লাইটের আলো বলে মনে হচ্ছে না। নিহান বলে, ওই রুমটা মমের, কিন্তু এত আলো কোথা থেকে আসছে? দেখে মনে হচ্ছে আগুন লেগেছে। মিহি এই কথা শুনে নিহানের মুখের দিকে তাকিয়ে দেখে নিহানের মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। নিহান মিউজিক বন্ধ করতে বলে দৌড়ে বাইরের ভিতরে যেতে থাকে। মিহি ওর সাথে যায়। বাড়ির ভিতরে ঢুকে শুনতে পায় হানিয়া বেগম চিৎকার করছে, নিহান বাসা আমাকে। নিহান কথাটা শুনে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। হানিয়া বেগমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। হানিয়া বেগম চিৎকার করছে, নিহান দরজা খুলতে যাবে, কিন্তু বাহির থেকে তালা মারা। নিহান বলে, কে তালা দিয়েছে মমের রুমে? তাড়াতাড়ি তালা খুলতে হবে। জায়ানও আসে উপরে, আরও কাজের লোক আসে। জায়ান বলে, নিহান মনে হয় দরজা ভাঙতে হবে, কিন্তু এটা কাজের দরজা, কি করে ভাঙা যাবে? একটা ভারী জিনিস দিয়ে ভাঙতে হবে। মিহি ওদের কথা শুনতে পায়। যদি দরজা ভাঙতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। মিহি নিজের চুলের পিছন থেকে একটা পিন খুলে তালা খোলার চেষ্টা করে। নিহানও ভারী কিছু নিয়ে আসে, তবে সৌভাগ্যের বিষয় হলো মিহির পিন দিয়ে তালা খুলে যায়। কিন্তু তালা খোলার পর ভিতরের অবস্থা দেখে নিহান বলে, মম কি হয়েছে তোমার? মম, হানিয়া বেগমের পুরো শাড়িতে প্রায় আগুন লেগে গেছে, তাছাড়া ঘরের চারপাশে আগুন। মিহি বুঝতে পারে এখনই হানিয়া বেগমকে রুম থেকে বাহির করতে হবে, তা না হলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিন্তু ঘরের চারপাশে আগুন, তবুও মিহি সাহস নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। খুব কষ্ট করে হানিয়া বেগমের কাছে পৌঁছে যায়। ওনার শাড়িতে লাগা আগুন নিবানো দরকার, তাই মিহির পরনে একটা আসল চাদরের মতো ওনার শরীরে দেয়। মিহি হাত দিয়ে যথাসম্ভব আগুন নিভিয়ে দিতে চেষ্টা করে, তবে এখন রুম থেকে বাহির হওয়া দরকার, তাই হানিয়া বেগমের দরজার বাহিরে নিয়ে আসে। আগুন পুরো ঘরে ছড়িয়ে গেছে। স্টাফরা পানি দিচ্ছে, এক বালতি পানি হানিয়া বেগমের শরীরে ছড়ে মারে, যার ফলে শাড়ি থেকে আগুন একটু কমে। হানিয়া বেগমকে বাহিরে নিয়ে আসে, কিন্তু মিহির শাড়ির আসল দরজার সাথে আটকে যায়। মিহি তাড়াতাড়ি আসল সরাতে যায়, তখনই দরজা থেকে আগুনের তাপে এক টুকরো কাঁচ এসে মিহির হাতে লাগে। আর অদ্ভুত বিষয়, কাজটা লাগার সাথে সাথে মিহির হাতের কিছু অংশ পড়ে যায়। মিহি বেশ ব্যথা পায়, কিন্তু এখন রুম থেকে বাহির হওয়া দরকার। মিহি রুম থেকে বাহিরে যায়। স্টাফরা কোনো রকম আগুন নিবানোর চেষ্টা করে। সবাই হানিয়া বেগমকে অন্য রুমে নিয়ে যায়। মিহিও সেখানে যায়। অল্প সময় পর ডক্টর আসে। সারা জাকিয়া বেগম হানিয়া শিকদারের মাথার কাছে বসে রয়েছে। ডক্টর চেক আপ করে বলে, দেখুন, টেনশনের তেমন কিছু নাই। আগুন লাগার ফলে উনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তাই অজ্ঞান হয়ে গেছে। কিন্তু যদি সঠিক সময় আগুন থেকে না নিয়ে আসা হতো তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। নিহান ডক্টরের কথা শুনে একটু শান্ত হয়। হঠাৎ করে কি হয়ে গিয়েছিল? যদি মায়ের কিছু হয়ে যেত? নিহান বলে, ডক্টর, মায়ের শরীর ঠিক আছে? কোনো জায়গায় পড়ে যায় নাই তো? আর কি কি ওষুধ লাগবে বলে যান। যেহেতু আগুন লেগেছে তাই কিছু অংশ পড়ে গেছে, সেখানে মলম লাগাতে হবে। আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওনাকে খাওয়াতে হবে। মিহি দরজার বাহিরে দাঁড়িয়ে কথা শুনতে থাকে।
কিন্তু ওর মাথায় হঠাৎ করে আগুন কি করে লেগে গেল এসব ঘটছে। হানিয়া বেগমকে রেস্ট নিতে হবে, তাই নুহা আর সারা ওই রুমে থাকে আর সবাই বাহির হয়ে যায়। নিহান আর সানবিকে একটু অন্যদিকে আসতে বলে। নিহান সানবি অন্য রুমে যায় আর বাহিরে যে মেহমান রয়েছে জাকিয়া বেগম তাদের সাথে কথা বলে। নিহান নিজের রুমে এসে বলে, এটা কি সম্ভব? হঠাৎ করে মায়ের রুমে আগুন কি করে লেগে গেল? আর বাহির থেকে তালা দিয়েছে কে রুমে? সানবি বিষয়টা ভেবে দেখে, সত্যি তো, হঠাৎ করে কোনো কেন রুম ছাড়া হানিয়া বেগমের রুমই আগুন লেগে গেল। সানবি বলে, হ্যাঁ ঠিকই বলেছেন বস, বিষয়টা অদ্ভুত। তাহলে কি করব এখন? একটা কাজ করো সান, কালকে থানায় গিয়ে ওসিকে আমার সাথে দেখা করতে বলবে, আর বাড়িতে সিসিটিভি লাগানোর আয়োজন করো এবং ঘটনা তদন্তের জন্য যা যা করার দরকার তাই করো। আচ্ছা বস, সামনে নির্বাচন, তাই কোনো অপোজিশন পার্টি এই কাজটা করে নাই তো? অপোজিশন পার্টির যদি শত্রুতা থাকে তাহলে আমার সাথে থাকবে, মমের সাথে না। কেউ কেন মমকে মারতে চাইবে? মিহি এতক্ষণ হানিয়া বেগমের রুমের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এখন নিজের রুমে আসে। নিহান মিহিকে দেখে সানবিকে বলে, আচ্ছা সানবি তুমি যাও, আর যা করতে বলেছি তাড়াতাড়ি করো। ঠিক আছে বস। সানবি চলে যায়। মিহির রুমে ঢুকে নিহান এতক্ষণ মিহির কথা ভুলেই গিয়েছিল। সত্যি যদি মিহি না থাকতো তাহলে আজকে তার মমকে বাঁচানো যেত না। নিহান আরেকটা বিষয় খেয়াল করে, মিহির হাতের কিছু অংশ পড়ে গেছে আর পা নিয়ে ভালো করে হাঁটতে পারছে না। নিহান বলে, মিহি এখানে আসেন। মিহির মাথায় আগুনের ঘটনা এমন করে ঢুকে গেছে যে সে নিহানকে খেয়ালই করে নাই। নিহানের ডাকে হুঁশ ফিরে মিহি বলে, হ্যাঁ কিছু কি বলছিলেন? মিহি বেডে বসুন। নিহানের কথা অনুসারে মিহি বেডে বসে যায়। নিহান টেবিলের ড্রয়ার থেকে একটা মেডিসিনের বক্স নিয়ে আসে। নিহান মাটিতে বসে, মিহির পায়ে হাত দেয়। হঠাৎ করে নিহানের পায়ে হাত দেওয়া দেখে মিহি চমকে উঠে বলে, আরে কি করছেন? পায়ে কেন হাত দিচ্ছেন? চুপ করে বসে থাকুন, পায়ের নিচের কিছু অংশ পড়ে গেছে, মেডিসিন লাগাতে হবে। যদি একটু নড়াচড়া করেন তাহলে কিন্তু আবার হাত পা বেঁধে রাখবো। মিহি আর কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। নিহান পায়ে আলতো করে মেডিসিন লাগিয়ে দেয়। মিহি মুগ্ধ চোখে নিহানের দিকে দেখে, কি সুন্দর লোকটা যত্ন নিচ্ছে ওর, এত আলতো করে মেডিসিন লাগিয়ে দিচ্ছে যাতে একটুও ব্যথা না করে। মিহি বুঝতে পারে নিহান একজন কেয়ারিং মানুষ, আর বিয়ের দিন যতটা খাটাস মনে করেছে ততটা না, তবে একটু বাজে লোক। মিহি মনে মনে কথাটা ভেবেই হাসতে থাকে। নিহান মিহির দিকে তাকিয়ে দেখে ও হাসছে। ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য পায়ে ব্যথা করা দরকার। হাসছে কেন? নিহান বলে, কি হলো, হাসছেন কেন মিহি? না তেমন কিছু না, কিন্তু আপনার মতো এরকম খাটাস লোক কারো কেয়ার করতে পারে সেটা আমার জানা ছিল না। এরকম কেয়ার যদি নিয়াকে দেখাতেন না তাহলে বিয়ের আসরে আপনাকে রেখে পালিয়ে যেত না। নিয়াকে যথেষ্ট কেয়ার করেছি আমি, কিন্তু ও অন্য একজনকে ভালোবাসত, না হলে বিয়ের আসর থেকে পালিয়ে যেত। কত কেয়ার করেছেন সেটা বিয়ের দিনে বুঝতে পেরেছি। বেশি কেয়ারের জন্য সিটিতে আপনাকে বদমেজাজি আর রাগী বলে পালিয়ে গেছে, বলে মিহি হাসতে থাকে। নিহান মিহির দিকে তাকায়, এরপর আবার ওষুধ লাগিয়ে দেয়। নিহান পায়ের ওষুধ লাগিয়ে দিয়ে বড় হাতের পোড়া জায়গায় দেখে একদম পুড়ে গিয়ে চামড়া উঠে গেছে। নিহান বলে, আচ্ছা তখন আগুনের মধ্যে মমকে বাঁচাতে আপনি ছুটে গেলেন কেন? ওখানে তো স্টাফরা ছিল, সবাই মিলে বাঁচিয়ে নিত, কতটা হাত পুড়ে গেল। শুনুন মিহি, বোকা হতে পারে, দুষ্টু হতে পারে, কিন্তু অমানুষ নই। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা মানুষ হিসাবে আমার কর্তব্য। নিহান মিহির কথাটা শুনে হাসে। মেয়েটা বাচ্চা হতে পারে কিন্তু মনটা ভালো। নিহান বলে, এখন যে হাতটা পড়ে গেল সারা রাত ব্যথা করবে তো? আরে এইসব ব্যথা কত পেয়েছি ছোট থেকে গাছ থেকে পড়ে আরও কত ব্যথা পেয়েছি। ছোট থেকে তাহলে বাদর ছিলেন তাই না? ধন্যবাদ মিহি, আপনি না থাকলে হয়তো মমকে বাঁচাতে পারতাম না। দেখলেন কি সুন্দর করে মিহি সুপারম্যানের মতো আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে আপনার মমকে। আপনারা পুরুষ মানুষ হয়েও কিছু করতে পারলেন না। একদম আমাকে পুরুষ মানুষ বলবেন না। মিহি নিহানের কথাটা বুঝতে পারে না। ওনাকে পুরুষ মানুষ ডাকতে নিষেধ কেন করলো? মিহি বলে, আপনাকে পুরুষ মানুষ ডাকতে কেন নিষেধ করলেন? না আমাকে পুরুষ ডাকবেন না, আমি পুরুষ নই। আমি তো আপনাকে পুরুষ মানুষই জানতাম, তাহলে কি ভিতর থেকে অন্য কিছু আপনি? হোয়াট? আমাকে ছেলে বলবেন? পুরুষ মানুষ শুনলে আমাকে বুড়া বুড়া মনে হয়। যত সব অদ্ভুত চিন্তাভাবনা আপনার মাথা থেকে কোথা থেকে যে আসে। মিহি ইডিয়েট। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মন পাগুন। এটা গল্পের প্রথম অংশ।
পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।